নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কিন্তু পরীক্ষার হলে একটা নতুন দরজা খুলে দেবে। কিসের দরজা? এমসিকিউ সলভ করার কিছু বিজ্ঞানসম্মত উপায় আপনাদের আজকে শেয়ার করতে চলেছি। আন্দাজে উত্তর নয়, কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি প্রোভেন এই সমস্ত টেকনিকগুলো। আপনার যদি নলেজ থাকে, টপিকের সম্বন্ধে যদি সামান্যতম নলেজ থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে যদি কিছু নলেজ নাও থাকে, আপনি কিন্তু এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে 50-60% মার্কসও অনায়াসে বাড়িয়ে নিতে পারেন। কারণ এমসিকিউ সলভ করা অনেকটাই কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম, আর সেই সাইকোলজিক্যাল গেমটাকে ব্রেক করবো আজকের এই ভিডিওতে। কোন কোন জায়গা দিয়ে ঢুকলে, কোন কোন জায়গায় চিন্তাভাবনা করলে বা কীভাবে চিন্তাভাবনা করলে আমরা খুব সহজে এমসিকিউগুলো সলভ করব, এবং সেটা আমার কথা নয়, বিভিন্ন বিজ্ঞানী এবং মনোবিদরা রিসার্চের মাধ্যমে সেগুলো প্রমাণ করেছেন, সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। এটা অত্যন্ত উপকারী হতে চলেছে যারা আগামী দিনে শুধুমাত্র টেট নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছেন। এবং সমস্ত ভারতবর্ষের বুকে সমস্ত পরীক্ষায় এখন এমসিকিউ বেসড, তাই এই টেকনিকগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজনীয়। সবার প্রথমে যে মেথডটা, এলিমিনেশন মেথড, সব থেকে শক্তিশালী এই মেথড। আমরা এই মেথডের মাধ্যমে খুব সায়েন্টিফিক্যালি সঠিক উত্তর বাছাই করার বদলে ভুল উত্তরগুলোকে আগে বাদ দিয়ে দেব। খুব টেকনিক্যালি আমাদেরকে কাজ করতে হবে। কিভাবে সেটা করব, সেটা বিজ্ঞানীরা কিভাবে রিসার্চের মাধ্যমে বের করেছেন, সেই বিষয়টাও আপনাদের সামনে রাখবো। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখুন বিষয়টা। দুজন বিজ্ঞানী, বুডেস্কু এবং বার হিলেল, 2003 সালে এটা রিসার্চ করে প্রমাণ করেছেন যে এই এলিমিনেশন প্রসেসের মাধ্যমে একজন পরীক্ষার্থী তার নাম্বার মোটামুটি 35 থেকে 45% বাড়িয়ে ফেলতে পারে। এমনকি এনসিএমই, ন্যাশনাল কাউন্সিল ইন মেজারমেন্ট ইন এডুকেশন, এই সংস্থাটি বলছে যে দুটো অপশান যদি আমরা এলিমিনেট করে ফেলতে পারি, দুটো অপশান মানে এমসিকিউতে যে অপশানগুলো থাকবে তার মধ্যে থেকে দুটো অপশান যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সাকসেস রেট মোটামুটি 25 থেকে 40% মতো বাড়তে পারে। এগুলো প্রমাণিত, এগুলো রিসার্চে প্রুভ করেছেন বিজ্ঞানীরা। আর তিনটে অপশান যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে অলমোস্ট 70% সাকসেস রেট কিন্তু পৌঁছে যেতে পারে। তাহলে ভেবে দেখুন যে এই এলিমিনেশন টেকনিকটা কতটা কার্যকরী। এবং দেখুন একটা প্রশ্ন, এই এলিমিনেশন পদ্ধতিটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ভাইগটস্কির জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর বিকাশ সব থেকে ভালো কখন হয়, মানে জেডপিডি অনুযায়ী শিক্ষার্থীর বিকাশ সব থেকে ভালো কখন হয়। নাম্বার এ, অপশানগুলো ভালোভাবে দেখুন, যখন সে সম্পূর্ণ একা কাজ করে এবং কারো সাহায্য ছাড়াই সমাধান করে। নাম্বার বি, যখন সে স্টিমুলাস রেসপন্স পদ্ধতির অভ্যেস করে। নাম্বার সি, যখন একজন দক্ষ সহায়ক, সেই সহায়কটা একজন শিক্ষক হতে পারে, একজন সহপাঠী হতে পারে, সে নিজের বর্তমান সীমার বাইরে কাজ করে। নাম্বার ডি, যখন সে শুধুমাত্র বড়দের দেখে অনুকরণ করতে শেখে। তাহলে এইরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনার জেডপিডি বা ভাইগটস্কি সম্বন্ধে অতটাও ডিপ নলেজ নেই, মোটামুটি একটা হালকা নলেজ রয়েছে, সেই মুহূর্তে আপনি কি করবেন? প্রথম অপশানটা দেখুন, যখন সে সম্পূর্ণ একা। সম্পূর্ণ একা, আমরা জানি ভাইগটস্কির জেডপিডি মানে সাহায্যের কথা বলা হয়েছে, কিছু না কেউ না কেউ একটু সাহায্য করবে, কিন্তু এখানে সম্পূর্ণ একা। এটা কিন্তু আমরা মোটামুটি প্রথম দৃষ্টিতেই বাদ দিয়ে দিতে পারি যে না, এটা আমরা ভাইগটস্কি সম্বন্ধে যেটা জানি তার সাথে কিন্তু ধারে কাছেও আসছে না, কারণ এখানে সম্পূর্ণ একার কথা বলছে। বাদ চলে গেল একটা। নাম্বার বি, যখন সে স্টিমুলাস রেসপন্স পদ্ধতির অভ্যেস করে। যারা মোটামুটি একটু পড়াশোনা করবে তারা জানবে যে স্টিমুলাস রেসপন্স, এই টার্মটা দেখলেই তারা বুঝতে পারবে যে এই স্টিমুলাস রেসপন্স হলো স্কিনারের বিহেভিয়ারিজমের। তাহলে এই স্টিমুলাস রেসপন্স কখনোই কিন্তু ভাইগটস্কির সাথে যুক্ত নয়।
তাহলে তখনই এই স্টিমুলাস রেসপন্সের অপশানটাও বাদ দিয়ে দিতে হবে। তাহলে আর বাকি থাকলো দুটো। এবার দেখুন এই দুটোর মধ্যে আমরা যখন গেস করব তখন কিন্তু আমাদের উত্তরটা ঠিক হওয়ার সম্ভাবনা 50% বেড়ে যাবে। এখানে দেখুন ডিতে যখন সে শুধুমাত্র বড়দের দেখে অনুকরণ করে, এই যে অনুকরণ করা শুধুমাত্র একটা, এই যে শুধুমাত্র যে অ্যাবসলিউট ওয়ার্ডগুলো আর অনুকরণ করার এই শব্দটা যখন আমরা দেখব তখন সেটা ব্যান্ডুরার সোশ্যাল লার্নিংয়ের কথা কিন্তু আমাদের মনে করাবে। তাহলে ব্যান্ডুরার সোশ্যাল লার্নিং হলে পরে নাম্বার ডি অপশানটাও বাদ চলে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবে আমরা কিন্তু সঠিক উত্তর দিয়ে দিতে পারবো যখন একজন দক্ষ সহায়ক, সে শিক্ষক বা সহকর্মী যেই হোক না কেন, সে নিজের বর্তমান সীমার বাইরে গিয়ে কাজ করে কারো একজন সাহায্য পেলে। তাহলে এইভাবে আমরা পরীক্ষার হলে একদম র্যান্ডাম গেস না করে কিছুটা যদি নলেজ থাকে সেই নলেজটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সঠিক উত্তরটা দিতে পারবো। আর এটাই হচ্ছে এলিমিনেশন পদ্ধতির একটা বড় প্লাস পয়েন্ট। যত আমরা এলিমিনেট করতে পারবো তত আমাদের উত্তর সঠিক হওয়ার প্রবাবিলিটি কিন্তু বাড়তে থাকবে। পরের যে মেথডটা সেটা হচ্ছে প্যাটার্ন। এমসিকিউ যে প্রশ্নটা থাকছে সেই প্যাটার্নটা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। কীরকম প্যাটার্ন? আমরা যখন সিডিপি নিয়ে পড়াশোনা করছিলাম তখন দেখেছি যে কিছু কিছু থিওরি অনেক কাছাকাছি, মানে কোনো মনোবিদের থিওরি, ধরুন ভাইগটস্কির থিওরি, পেঁয়াজের থিওরি যখন পড়ছিলাম তখন দেখছিলাম দুজনের মধ্যে কোথাও কোথাও মিল পাচ্ছি। তাহলে এই মিলের জায়গাগুলোতেই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। আর সেই থিওরি থেকেই, এই যে থিওরিটা আমরা পাচ্ছি সেই থিওরি থেকেই কিন্তু একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে। আর এক্সাম সেটার অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তার হাতিয়ার এই কনফিউশন, এটা মনে রাখতে হবে। আর এই কনফিউশন থেকেই তিনি একটা ডিস্ট্র্যাক্টার, আপনাকে ডিস্ট্র্যাক্ট করার একটা কৌশল প্রশ্নের অপশনের মধ্যে লুকিয়ে দিচ্ছেন। মানে ধরুন পেঁয়াজের প্রশ্ন করা হচ্ছে, পেঁয়াজের থিওরি থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, পেঁয়াজের কোন থিওরি, কিন্তু অপশনের মধ্যে ভাইগটস্কির থিওরি দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনি কনফিউজড হয়ে যান, আপনার চিন্তাভাবনাটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ঠিক সেই জায়গাটাই ধরতে হবে। আর সেটা কীভাবে ধরতে হবে, কোন জায়গাটায় কনফিউশনটা তৈরি হয় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন সবথেকে কমন কনফিউশন যে জায়গাটায় হয়, পেঁয়াজে আর ভাইগটস্কির থিওরি যখন আমরা পড়ছি, এই দুটোর কনফিউশন তৈরি হয় থিওরির ক্ষেত্রে, যে এর কী কী মতবাদ, ভাইগটস্কির কী কী মতবাদ, দুটোতে কিন্তু সব থেকে বেশি কনফিউশন হয়। তারপর কার কার কনফিউশন হয়, স্কিনার অ্যান্ড প্যাভলভ, এই দুজনের থিওরির মধ্যে কনফিউশন তৈরি হয়। আর একজন কোলবার্গ অ্যান্ড গিলিগান, এই দুজন, এই যে পেয়ারগুলো আমি দিলাম, এই পেয়ারগুলোতেই সব থেকে বেশি কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশন থেকেই প্রশ্নগুলো দিচ্ছে। তাহলে এই জায়গাটা যখন আমরা ধরে ফেলতে পারবো তখন কিন্তু প্রশ্নগুলো যে সঠিক উত্তরটা বেছে নেওয়া কোনো রকম সমস্যা হবে না, কোনো দ্বিধা দ্বন্দ্ব কিন্তু কাজ করবে না। এবার এই প্রশ্নটা দেখুন, পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী কংক্রিট অপারেশনাল স্টেজে শিশু কি করতে পারে? এ, অ্যাবস্ট্রাক্ট রিজনিং এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে চিন্তা করতে পারে। নাম্বার বি, শুধুমাত্র সেন্সারি মোটর অ্যাক্টিভিটি দিয়ে জগৎটাকে বোঝে। নাম্বার সি, কংক্রিট অবজেক্ট নিয়ে লজিক্যাল অপারেশন করতে পারে এবং কনজারভেশন বোঝে। নাম্বার ডি, ল্যাঙ্গুয়েজ এবং সিম্বলিক থট সবেমাত্র সে শুরু করেছে। কোনটা সঠিক হবে? দেখুন, আমরা যখন পরীক্ষার হলে এটা সলভ করব, ঠিক কোন চিন্তাভাবনা দিয়ে এটাকে সলভ করব দেখুন। প্রথমটা দেখব এ, অ্যাবস্ট্রাক্ট রিজনিং এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে চিন্তা। অ্যাবস্ট্রাক্ট রিজনিং এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল
11 বছর প্লাস বয়স, এটা কিন্তু কখনোই কংক্রিট অপারেশনাল স্টেজের সাথে যুক্ত নয়। তাহলে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে, আর এই কনফিউশনটাকেই এক্সাম সেটার কিন্তু ডিস্ট্রাকশনের কাজে লাগাচ্ছে। আমাদের মনের কনফিউশনটাকে কীভাবে ভুল যাতে করি সেই ব্যবস্থাটা তৈরি করছেন আমাদের যে পরীক্ষক। তাহলে সেই জায়গাটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এখানে। তাই যখন আমরা কোনো থিওরি পড়ব সেগুলো খুব ভালোভাবে একটা জিনিস অন্তত কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে পিঁয়াজের যখন আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ছি তখন কোন পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেই কংক্রিট অপারেশনাল স্টেজের সাথে কোনোভাবেই কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট রিজনিং এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন যায় না, এটা সম্পূর্ণভাবে ফর্মাল অপারেশনাল স্টেজের সাথে যুক্ত। তারপরে নাম্বার 2, তাহলে নাম্বার এ হচ্ছে এটা এলিমিনেট করে দিলাম। তারপরে নাম্বার 2তে দেখুন বি, শুধুমাত্র সেন্সারি মোটর অ্যাক্টিভিটি। শুধুমাত্র সেন্সারি মোটর অ্যাক্টিভিটি দিয়ে জগৎটা চিনছে, সেটা 2 বছর প্লাস যখন তার বয়স, এটা সম্পূর্ণ একটা আলাদা স্টেজ। এর সাথে কিন্তু এই কংক্রিট অপারেশনাল স্টেজের সম্পর্ক নেই। তাহলে এই স্টেজটাও, এই অপশানটাও কিন্তু আমাদের বাদ যাচ্ছে। নাম্বার সিটা দেখুন, কংক্রিট অবজেক্ট এবং লজিক্যাল অপারেশন আর কনজারভেশন, এই 3টে জিনিসই কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজের সাথে যুক্ত। তাহলে এই টার্মগুলো আমরা যখন একসাথে সবগুলো দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে নাম্বার সিটাকে কারেক্ট হিসেবে বেছে নেব। আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিম্বলিক থট, এটা প্রি অপারেশনাল স্টেজের 2 থেকে 7 বছর বয়সের। তাহলে এই স্টেজের সাথে এই স্টেজটা কোনোভাবেই যুক্ত নয়, তাই এটাও বাদ, আমাদের সি অলরেডি সিলেক্টেড। তাহলে আমরা যখন পড়বো কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে, আর কনসেপ্ট ক্লিয়ার থাকলেই অনায়াসে কোনো রকম কনফিউশন ছাড়াই আমরা উত্তরটা বেছে নিতে পারব। পরের যে মেথডটা, এটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রায়ই আমরা এমসিকিউতে যেটা দেখি, অ্যাবসোলিউট ওয়ার্ড, মানে কিছু কিছু অপশানে যেমন দেখি অলওয়েজ, নেভার, অনলি, অল, এই ধরনের যে পার্টিকুলার ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যখন আমরা এমসিকিউ এর অপশানগুলোতে দেখব তখন কিন্তু আমাদেরকে খুব সতর্ক হতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো থিওরিতে, বিশেষ করে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির কোনো থিওরিতে এই অপশানগুলো যখন দেখব তখন আমাদের মাথায় একটা জিনিস কাজ করবে। চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজিতে সমস্ত মনোবিদরা যে তত্ত্ব দিয়েছেন তাতে একটা সিদ্ধান্তে আমরা সবসময় আসতে পারি যে প্রতিটি শিশু আলাদা এবং প্রত্যেকের পরিস্থিতি কিন্তু ভিন্ন ভিন্ন। তাই কোনো থিওরিই কিন্তু বলতে পারে না যে সেই তত্ত্বটা ইউনিভার্সাল, একদম অ্যাবসলিউটলি কারেক্ট। তাই এই ওয়ার্ডগুলো অলওয়েজ, নেভার, অনলি, অল, এইগুলো দেখলেই কিন্তু আমাদেরকে থেমে যেতে হবে। দেখুন এই এমসিকিউ এর প্রশ্নটা, এটা দেখলে কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। শিশুর ভাষা বিকাশ সম্পর্কে কোন বক্তব্যটি ঠিক? এ, সব শিশু একই বয়সে একই ভাষাগত মাইলস্টোন অর্জন করে। এখানে এই পয়েন্টটা আমরা দেখব। আমরা কি জানি যে অলওয়েজ, নেভার, অনলি, অল, মানে সবার ক্ষেত্রে একই তত্ত্ব বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সেখানেই কিন্তু আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। সব শিশু একই বয়সে একই ভাষাগত, কখনোই কিন্তু এই বিষয়টা সিডিবির ক্ষেত্রে কার্যকর নয়। কারণ আমরা জানি প্রতিটি শিশুর ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি, সব শিশুর ক্ষেত্রে একই বিষয় কিন্তু কার্যকর হয় না। তাহলে প্রথমেই এই অপশানটা আমাদের এলিমিনেট হবে। নাম্বার বি বলছে সম্পূর্ণভাবে জেনেটিক্স দ্বারা নির্ধারিত এবং পরিবেশের কোনো ভূমিকা নেই। দেখুন ভাইগটস্কি এবং চমস্কি কিন্তু দুজনেই বলছে পরিবেশের ভূমিকা রয়েছে শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে, আর এখানে বলছে সম্পূর্ণভাবে জেনেটিক্স দ্বারা নির্ধারিত। সম্পূর্ণভাবে মানে সেই অলওয়েজ, অনলি, এই ধরনের নির্দিষ্টভাবে কোনো কথা বলা হচ্ছে, আলটিমেট কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই অপশানটা এলিমিনেট করে দেবো আমরা। তারপর কখনোই শিশুর সামাজিক অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয় না, এক্ষেত্রেও কিন্তু সেই কখনোই কথাটা আমরা পাচ্ছি, মানে নেভার, কখনোই সামাজিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় না। ভাইগটস্কি, ব্রুনার প্রত্যেকেই কিন্তু এই সামাজিক অভিজ্ঞতা, সোশ্যাল কনটেক্সটের কথা কিন্তু বারবার বলেছেন। তাই এই অপশানটা চোখ বন্ধ করে আমরা এলিমিনেট করে দিতেই পারি। আর বাকি থাকছে নাম্বার ডি, জৈবিক পরিপক্কতা এবং সামাজিক পরিবেশগত অভিজ্ঞতা উভয়েরই মিথস্ক্রিয়ার ফল ভাষাগত বিকাশ।
তাহলে উভয়েরই মিথস্ক্রিয়ার ফল, তাহলে সমস্ত বিষয়গুলোরই একটা ব্যালেন্স থাকছে, তাহলে সেই ধরনের অপশানগুলোরই সঠিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং আমরা প্রমাণ করলাম যে সেই অপশানটাই সঠিক। আমরা পরীক্ষার হলে ঠিক এইভাবেই এই অপশান, এই টেকনিকটাই কিন্তু কাজে লাগাবো। এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা টেকনিক। এবার 4 নম্বর টেকনিক, এই টেকনিকগুলোতে আমরা চোখে দেখেই বলে দিতে পারবো, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় ভাবি, যে এমসিকিউটা থাকবে তার যে অপশানগুলো, সেই অপশানের লেন্থটা দেখব, দৈর্ঘ্যটা দেখব, এবং এটা যে কতটা সায়েন্টিফিক্যালি প্রুভ করা হয়েছে রিসার্চ করে, দুজন বিজ্ঞানী হালাদিয়ানা এবং ডাউনিং 1989 সালে এটা প্রুফ করেছেন। তারা বলছেন যে কোনো এমসিকিউ এর অপশানগুলো যদি দীর্ঘ হয়, অনেকটাই লেন্দি হয়, ব্যাখ্যামূলক হয়, তাহলে সেক্ষেত্রে সেই অপশানটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তুলনামূলক যে অপশানগুলো ছোট হবে সেগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু ইলাবোরেট, একটু ব্যাখ্যামূলক অপশান ঠিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার দেখুন, এই যে প্রশ্নটা নেওয়া হয়েছে, ইনক্লুসিভ এডুকেশনে একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কী হওয়া উচিত? প্রাথমিক দায়িত্ব কী হওয়া উচিত? নাম্বার এ, স্পেশাল চিলড্রেনদের আলাদা করা। নাম্বার বি, রেগুলার কারিকুলাম অনুসরণ করা। নাম্বার সি, প্রতিটি শিক্ষার্থীর বৈচিত্র্যময় প্রয়োজনীয়তা স্বীকার করে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন প্রদান করা এবং সকলের সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা। নাম্বার ডি, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এখানে সঠিক উত্তর কোনটা এবার কীভাবে বার করব দেখুন। স্পেশাল চিলড্রেনদের আলাদা করা, আমরা জানি ইনক্লুসিভ এডুকেশন কি, সবাইকে একসাথে পড়াতে হবে, তাহলে ইনক্লুসিভ এডুকেশনের সম্পূর্ণ বিরোধী এটা, যে স্পেশাল চিলড্রেনদের আলাদা করে পড়ানো, সঙ্গে সঙ্গে এটা এলিমিনেট করে দেবো। নাম্বার বি, রেগুলার কারিকুলাম অনুসরণ করা। এটাও রেগুলার কারিকুলাম অনুসরণ করা, এটাও দেখুন অপশানটা প্রথমত সংক্ষিপ্ত অপশান, এবং আমরা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যে কোর কনসেপ্ট, যে অ্যাডাপশান, এটা কিন্তু সেটারও পরিপন্থী, তাহলে সেটা এখানে এলিমিনেট করব। নাম্বার ডি, আমি সিতে পরে আসছি, নাম্বার ডিটা দেখুন, বিশেষজ্ঞের পরামর্শ। তাহলে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজনীয়, এটা অপ্রয়োজনীয় নয়, কিন্তু প্রাথমিক দায়িত্বের মধ্যে কিন্তু এটা পড়ে না, তাহলে এই অপশানটাও বাদ, এবং দেখুন লেন্থটাও কিন্তু ছোট। তাহলে বাকি থাকলো নাম্বার সি। প্রথমত এটা আমি যেটা প্রথমে বললাম, লেন্দি অপশান, দেখুন অনেকটাই এলাবোরেট, অনেকটাই ব্যাখ্যামূলক এই অপশানটা। আর এখানে যে কথাগুলো বলেছে, যে বৈচিত্র্যময় প্রয়োজনীয়তা স্বীকার করে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন প্রদান করা এবং সকলের সম্পূর্ণ অংশগ্রহণ, সকলের সম্পূর্ণ অংশগ্রহণ, মানে ইউনেস্কোর যে ইনক্লুসিভ এডুকেশনের যে অ্যাপ্রোচটা, যে কনসেপ্টটা, সেটা সম্পূর্ণভাবে কিন্তু এই অপশানের মধ্যে রয়েছে, এবং অপশানটা সম্পূর্ণ অনেকটা দীর্ঘ, লেন্দি, যেটা আমাদের প্রথমেই আমরা যে মেথডে আমরা এগোচ্ছি, তাহলে খুব সহজেই আমরা বেছে নিতে পারবো, যেখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি। এর পরে যে অপশানটা কথা বলবো, এটা একটা সিচুয়েশান। আমরা পরীক্ষায় এমসিকিউ সলভ করতে করতে দেখি একটা সিচুয়েশান হয়ে এরকম সময় এসে দাঁড়ায়, যখন হয়তো পরীক্ষার শেষের মুহূর্তে হাতে খুব অল্প সময় বেঁচে রয়েছে, সেই সময় প্রশ্নটা সলভ করতে গিয়ে যে অপশানগুলো আমরা দেখছি, সেখানে কিন্তু একটা কনফিউশন হচ্ছে যে দুটো অপশানের মধ্যে কোনটা হবে। হয়তো আগে আমি একটা সিলেক্ট করে রেখেছি, প্রশ্নপত্রে মার্ক করে রেখেছি যেটা সঠিক বলে, কিছুটা ডাউট নিয়ে, কিন্তু হঠাৎ করে শেষের দিকে সে একটা অ্যাংজাইটি কাজ করছে, সে অ্যাংজাইটির সময়ে একটা অজানা আতঙ্ক থেকে হঠাৎ করে আবার চেঞ্জ করে দিলাম অপশানটা, তাহলে সেটা আমরা কি করে করব, বা কেন করব না? প্রথমত বলি যে আমরা তখনই করব যদি সেটা নিয়ে কোনো নতুন কারণ বা নতুন ক্লু পাই, তখনই সেই অপশানটা চেঞ্জ করব, একদম কংক্রিট। আর ফিয়ার বা অ্যাংজাইটি থেকে কিন্তু আমরা কখনো সেই অপশানটা চেঞ্জ করব না, অর্থাৎ প্রথমে আমরা যে অপশানটা চয়েস করেছি বা মার্ক করেছি। এবার যে এমসিকিউটা খুব ভালোভাবে দেখুন, যে আমরা এই অপশান চেঞ্জের সময় যে দোটানার মধ্যে পড়ি, ঠিক সেই সিচুয়েশানটা কীভাবে হ্যান্ডেল করব। সেই সময় একটি শিশু যদি একটি ভুল করে,
তাহলে একজন কনস্ট্রাকটিভিস্ট শিক্ষকের কি করা উচিত? প্রশ্নটা পড়ে প্রথমেই আমাদের যে উত্তরটা মাথায় আসছে, অপশানগুলো দেখার পর দেখুন, অপশান এতে আছে শিশুকে সঙ্গে সঙ্গে সঠিক উত্তর বলে দেওয়া। প্রথমে মনে হতে পারে যে এটা আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট, যে প্রথমে দেখেই মনে হচ্ছে যে না, শিক্ষক তো সেই সঠিক উত্তরটা তাকে বলে দেবেন। কিন্তু না, এখানেই আমাদেরকে থেমে যেতে হবে। প্রথমে মনে হচ্ছে হয়তো আপনি প্রথমে মার্ক করেও ফেলেছেন প্রশ্নপত্রে, তাও একটা ডাউট ছিল, সেই জন্য আপনি ছেড়ে রেখেছেন। শেষ মুহূর্তে এসে আবার আপনি পড়ছেন যে না, দেখি তো এটা কি হবে। কনস্ট্রাকটিভিস্ট মানেটা কি? কনস্ট্রাকটিভিজম মানে একজন শিশুকে, একজন ছাত্রকে উৎসাহিত করা, তার নিজের অ্যাক্টিভিটি দিয়ে সে নিজে শিখবে, সেই বিষয়ে একজন শিক্ষক তাকে উৎসাহ দেবেন। কিন্তু আমি যদি তাকে প্রথমেই উত্তরটা বলে দিই, তাহলে আমি প্যাসিভ লার্নিংয়ের দিকে এগিয়ে গেলাম, তার উপর উত্তরটা চাপিয়ে দিলাম। সেই ছাত্রের নতুন করে উত্তর খোঁজার যে ইচ্ছেটা, যে উৎসাহটা, সেটা নষ্ট করে দিলাম। তাহলে কখনোই কিন্তু আমরা এই সঠিক উত্তর বলে দেওয়ার দিকে যাব না, যদি না আমরা কনস্ট্রাকটিভিস্ট হই, এই মানসিকতার হই। তাহলে প্রথমেই আমাদের এই অপশানটা বাদ যাবে। আর শাস্তি দেওয়া তো কখনোই যাবে না, এটা তো আমাদের কোনো রুলের একদম পরিপন্থী, সব রকম রুলের। আর এখানে দেখুন, এই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু এর আগের মেথডটা কাজে লাগছে। অপশানটা দীর্ঘ, লেন্দি অপশান। দেখুন নাম্বার সি কিন্তু লেন্দি অপশান, এবং যে কথাটা লেখা রয়েছে শেখার সুযোগ হিসেবে দেখা এবং শিশুকে নিজেই সমস্যার অনুসন্ধান করতে উৎসাহিত করা। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা চোখ বন্ধ করে এখানে সি হিসেবে বেছে নিতেই পারি। নাম্বার ডি তো এখানে হচ্ছেই না, অভিভাবককে জানানোর বিষয়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা নিজেরাই তো একজন শিশুকে শিখতে সাহায্য করব বলে শপথ নিয়েছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক উত্তরটা হবে সি। তাই পরিস্থিতি যতটাই ক্রিটিক্যাল হোক না কেন, সেই টাফ সিচুয়েশনেও কিন্তু মাথা ঠান্ডা রেখে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে বন্ধুরা, যে মেথডগুলো আমি দেখালাম, সেই মেথডগুলো খুব ভালোভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন এমসিকিউ সলভ করার সময়, তাহলে কিন্তু প্রশ্ন সলভ করা কোনো সমস্যাই নেই। তার আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট যে সিটেট বা টেট জাতীয় পরীক্ষাগুলোয় কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই কনসেপ্টটা ভালোভাবে বুঝে নিন সংক্ষেপে, ঠিক যেভাবে আমরা ভিডিওগুলো এই চ্যানেলে দিচ্ছি প্রতিনিয়ত। কনসেপ্টটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, যে কোনো টপিক, শুধু সিটিপি বলে না, যে কোনো টপিক। এই পদ্ধতিগুলো সমস্ত এমসিকিউর ক্ষেত্রেই কিন্তু সমানভাবে কার্যকরী। আর শেষে একটাই কথা বলবো, খুব ভালোভাবে পড়াশোনা করুন। এই পদ্ধতিগুলো তো আমাদের হাতের পাঁচ হিসেবে থাকছেই, কারণ আমাদের এই কথাটা ভুলে গেলে চলবে না, পড়াশুনোর বিকল্প কিন্তু কিছু হয় না। তাই সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য কোনো প্রশ্ন যাতে ছেড়ে না আসি, তার আলটিমেট যে পন্থা, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে সহজভাবে বোঝানোর একটা ছোট্ট চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি দেখে। কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।